ঈদের ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল। ভিড় বেড়েছে দেশের অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়, পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। গ্রামে গিয়ে ঈদ উদযাপন বেশিরভাগ নগরবাসীর। গ্রামীণ জনপদে আনন্দের ছোঁয়া, খুশিতে আত্মহারা স্বজনরাও। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পর দিনেও বাড়ি ফিরছে অনেকেই। বাস ও ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং নির্বাচনকে সামনে রেখে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আন্দোলনের কর্মসূচি নিয়ে দ্বিধা বিভক্ত বিএনপি। সময় সংবাদের সঙ্গে আছেন বিথি হক। দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ঢল নেমেছে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। ঈদের দিন পর্যটনের সংখ্যা কম থাকলেও আজ সৈকতে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৈকতে আসেন পর্যটকরা। সমুদ্র স্নান ঈদ আনন্দে দ্বিগুণ মাত্রা যোগ করেছে। অনেকে বিচ বাইক ও ওয়াটার বাইকে করে ঘুরে বেড়ান। এদিকে ট্যুরিস্ট পুলিশও তৎপর রয়েছে পর্যটকদের নিরাপত্তায়। অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আবার স্কুল অনেক ঢেউ আছে, দেখার মতো জায়গা, অনেক ভালো লাগে। ফার্স্ট টাইম আসছি ওয়াইফকে নিয়ে ঘুরতে কক্সবাজারে, ভালোই লাগতেছে। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। প্রতি বছর আসা হয়, তো এবারও আসলাম যান্ত্রিক শহর থেকে দূরে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকদিন পরে একটা ঈদের সফর এখানে কাটালাম, ভালো লাগতেছে। সবার উচিত এরকম একটা অকেশন এরকম ঘুরতে আসা, যাতে স্বাচ্ছন্দ্যে মানুষ বিনোদন করতে পারে এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে সার্বক্ষণিক তৎপর আছে। ঈদের ছুটি কাটাতে পর্যটকের ঢল নেমেছে বিভিন্ন পর্যটন স্পটে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে আছেন কমল দে এবং সিলেটের জাফলং এ আছেন আব্দুল আহাদ। প্রথমেই চলে যাচ্ছি কমল দের কাছে। কমল। ধন্যবাদ বৃত্তি। কক্সবাজার সৈকত নগরী এখন উৎসবের নগরী, প্রাণের নগরী। প্রাণের উৎসবে মেতেছে পুরো কক্সবাজার সৈকত এলাকা। কক্সবাজার সৈকতে যে 6টি পয়েন্ট আছে, প্রতিটি পয়েন্টে কিন্তু দর্শনার্থী বা পর্যটকদের উপচে পড়া ভিড়। গত ভোর থেকে যে পর্যটকদের আসা শুরু হয়েছে এখনো তা অব্যাহত রয়েছে এবং বেলা যত বাড়ছে পর্যটকের সংখ্যা ততই বাড়ছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সৈকতে গোসল করার জন্য যেমন লোকজন নামছে, তেমনি তারা যে ওয়াটার বাইক রয়েছে সেই ওয়াটার বাইকে চলার জন্য লোকজন কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে কক্সবাজার যতগুলো হোটেল মোটেল বা কটেজ রয়েছে তার 80% কিন্তু এখন পরিপূর্ণ। আগামীকাল পর্যন্ত পরিপূর্ণ, শতভাগ পরিপূর্ণ হবে সেটা এমনটাই তারা আশা করছেন। তো বলা চলে যে কক্সবাজার যে গত কয়েকদিন ধরে যে পর্যটন নগরীতে যে একটু কিছুটা মন্দাভাব ছিল, সে মন্দাভাব অনেকটা কেটে গেছে। সে কেটে যাওয়া মন্দাভাবের মধ্যে এখন প্রাণের সঞ্চার হচ্ছে। বিশেষ করে যে অর্থনৈতিক যে পুনর্গঠন যেটা সেটা হয়েছে, অর্থাৎ বিশেষ করে তাদের বেচা কেনা যেমন বেড়েছে, সে বেচা কেনা তাদের চলছে। অর্থাৎ বলা চলে যে হোটেলের যে ব্যবসা সে আবার চাঙ্গা হয়ে গেছে। আপনি জানেন যে সাম্প্রতিক সময় বেশ কিছু যে প্রাকৃতিক দুর্যোগ ছিল, বিশেষ করে ঘূর্ণিঝড় মোরা, এরপর নিম্নচাপ, এরপর মোটামুটি যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের কারণে একটা আশঙ্কা ছিল হয়তো এবার পর্যটকরা আসবে না কক্সবাজারে, কিন্তু সব আশঙ্কায় ভুল প্রমাণিত হয়েছে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে হাজার হাজার পর্যটক কক্সবাজার মুখী হয়েছে, এখনো সে অব্যাহত আছে। পর্যটকরা কিন্তু সৈকতের মধ্যে আসছেন এবং তারা নেমে গোসল করছেন এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে যারা লাইফ গার্ড রয়েছে তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে, এতটা পর্যটকের ঢল এখানে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী বলা যায় যেখানে 2 স্তরের নিরাপত্তা বলে তারা গড়ে, বিশেষ করে পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে তেমনি রয়েছে সাদা পোশাকের পুলিশ। সে সাদা পোশাকের পুলিশ সদস্যদেরও হিমশিম, এত আয়োজন বা এত বিপুল সমাগম এই পুরো সৈকত এলাকার মধ্যে। এবং সৈকত এলাকার যে আইন শৃঙ্খলা বাহিনী তা অনেকটা এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই যারা রয়েছেন নিরাপত্তা বাহিনী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বলা যাচ্ছে যে পুরো সৈকতে যে লোকারণ্য তিল দানের ঠাঁই নেই, তেমনি আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে উৎসব চলছে, প্রাণের উৎসব। ঈদকে সামনে রেখে গত 2 দিন ধরে যে উৎসব চলছে সেই উৎসবের রেস্ট আনতে চাইছে না সাধারণ লোকজন। তবে সবাই আশা করছেন হয়তো দিন যত গড়াবে, বেলা যত বাড়বে, পর্যটকের সংখ্যা তত বাড়বে। কারণ আপনি জানেন যে গতকাল ঈদ গেছে, ঈদের প্রথম দিন, সে প্রথম দিন উপলক্ষে যতটা ভিড় আশা করা হয়েছিল তার চেয়ে বেশি ভিড় কিন্তু এখন পুরো সৈকতের মধ্যে। তো বলা চলে একটা উৎসব বা
একটা প্রাণের উৎসব, সে প্রাণের উৎসবের মধ্যে এই কক্সবাজার। তো তেমন কিন্তু অপ্রীতিকর ঘটনা ছাড়াই লক্ষ লক্ষের উৎসবে চলছে এই কক্সবাজার সৈকতে। এখন কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি, সবাই আনন্দ উল্লাসে মেতেছে। তো এখন পর্যন্ত এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী আহাত। হ্যাঁ বিথি, ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে যে হাজারো পর্যটকের ভিড় করেছেন, তারা এখন আনন্দে মেতে উঠেছেন। এখানের পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে তারা গোসল করে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি আছি একেবারেই 0 পয়েন্ট এলাকায়। এখানের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ভারতের মেঘালয় পাহাড় থেকে যে নদীটি বেরিয়ে এসেছে পিয়াইন নদী, যদিও ওই পারে ওই নদীর নাম ডাউকি এবং এই পারে এসে নদীর নাম পিয়াইন হয়ে গেছে। এবং এই পিয়াইন নদীর জলে সর্বস্তরের মানুষ এখানে ভিড় করেছেন এবং তারা নদীতে গোসল করে তারা আনন্দের সময়টুকু পার করছেন। এবং এখানের যে একটি বিষয় আপনাদের বলতে হয় যে দুঃখজনক হলো, অন্যান্য বছর আমরা এখানে প্রচুর পর্যটন পুলিশকে আমরা দেখতাম, কিন্তু এবার সেভাবে পর্যটন পুলিশকে দেখা যাচ্ছে না। আপনারা জানেন যে এই 0 পয়েন্ট এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কিছুক্ষণ পর পর এখানে সাইনবোর্ডে লেখা যে নদীতে নামা যাবে না, পানিতে নামা যাবে না। এবং পানিতে নামলে প্রতি বছরই এই পর্যটন মৌসুমে 5 থেকে 10 জন পর্যটকের মৃত্যু হয় পানিতে নেমে সাঁতার না জানার কারণে। কিন্তু এবারেও আসলে সেগুলো হচ্ছে আপনারা জানেন যে এখনো মানুষ পানিতে নামছে, কিন্তু কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। আমরা ওই পারে বিজিবিকে দেখেছিলাম, তারা পর্যটকদের পানিতে নামতে বাধা দিচ্ছিল, কিন্তু এই পারে পর্যটকরা পানিতে নেমে যাচ্ছে। এবং যারা সাঁতার জানেন না, তারা যদি পানিতে নামেন, হয়তো পানির অনেক স্রোত এবং এই স্রোতগুলো তাদেরকে হয়তো ভাসিয়ে নিতে পারে এবং এই স্রোতের কারণে প্রতি বছরই দুর্ঘটনা ঘটে। তবে আমরা দেখতে পাচ্ছি ওখানে ফায়ার সার্ভিসের লোকজন নৌকাতে করে তারা নদীতে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষ যাতে পানির দূরে না যায় সেজন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এখান থেকে কিছু দূরে একটি মায়াবী ঝর্ণা আছে, সেখানে পর্যটকরা এরপরে গিয়ে ভিড় করেন এবং এই মায়াবী ঝর্ণাটিও পড়েছে ভারতের অংশে, যদিও বিজিবি সেখানে যেতে মানুষকে বাধা দিচ্ছে না। আমি কথা বলবো একজন পর্যটকের সাথে। আসলে আপনাদের আসতে গিয়ে সমস্যাটা কি হয়? আসলে আমরা যখন ওইখান থেকে উপরে দিয়ে বেয়ে অনেক নিচে আসতে হয় 0 পয়েন্টে, তো এখানে আসলে এখানে পিছলি খেয়ে অনেক পর্যটক পড়ে যায়। তো সেই হিসেবে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো সেই হিসেবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে যদি একটা সিঁড়ি দিয়ে তাহলে পর্যটকের জন্য অনেক সুবিধা হবে আর কি, অনেক সুবিধা হবে এবং পর্যটক অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। রাস্তা আসলে এখানে আসতে গেলে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক, তো সেই হিসেবে অনেক গাড়ির টায়ার ভেঙে হয়। তো যদি ধন্যবাদ বিথি, আপনি শুনলেন যে পর্যটকদের অভিযোগ এখানে নামার পথে তাদের অনেক ভোগান্তি হয় এবং রাস্তাঘাটের ভোগান্তির কথা তারা তুলে ধরছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যদি আগামী ঈদের সময় হয়তো তারা যখন আসবেন তখন যাতে ভোগান্তির মধ্যে না পড়ে এখানে আসতে হয়। বিথি। দর্শক, ঈদ আনন্দ উদযাপনের খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে এবং সিলেটের জাফলং থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ। ঈদের আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন নগরবাসী। এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং শাহবাগের শিশু পার্কে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সবুজের কাছে। সবুজ। বিথি, আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমের যে ওয়াটার কিংডম, সেখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে উৎসব উদযাপনে যে মানুষজনের ভিড় এবং মানুষজনের যে উচ্ছ্বাস, নাগরিক জীবন এখানে কতটা উৎসবে মাতোয়ারা হয়ে আছে। জল তরঙ্গে যে উৎসবের ঢেউ, সেখানে কিন্তু মাতোয়ারা নগরবাসী দর্শনার্থীরা। তো এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন যে এখানে 2টা যে কিংডম আছে ওয়াটার, সেখানে কিন্তু তারা ভিজে জলের ছলে যে বিনোদনের উৎসব উদযাপন সেটা কিন্তু তারা করছে। এবং এখানে আমরা এই পার্কের কিন্তু বিভিন্ন জায়গাতে নানান রাইডেও কিন্তু দেখেছি, প্রতিটা রাইডের কাছে কিন্তু অনেক ভিড় এবং এখানেও কিন্তু তারা আপনি এই একটু দেখতে পাচ্ছেন যে এখানে কতটা মাতোয়ারা হয়ে আছে। এখানে নানা বয়সী দর্শনার্থী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু তারা এখানে উৎসব উদযাপনে নগরের যে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসছে। তো তারা কিন্তু যেভাবে পারছে, অর্থাৎ
উৎসবের যে নানান রং নানান রূপ সেই সব কিছু মিলেই কিন্তু তারা এখানে উৎসব উদযাপন করছে। তারা নগরের যে বিভিন্ন কেন্দ্র বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাদের বেশ জমজমাট উপস্থিতি আছে। তো আমরা এখানে দর্শনার্থী যারা আছে তাদের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করি যে তাদের আজকের আসলে আপনার কেমন লাগছে এখানে? খুব মজা লাগতেছে, ভাষায় বুঝান দেবো না, অনেক মজা, এর উপরে কোনো মজা নাই। দিন কি এখানে থাকবে? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো, খুব বন্ধু বান্ধব নিয়ে মজা করতেছি। হ্যাঁ বিধি, আমরা এই যে মানে উচ্ছ্বাসের আসলে শুধু রং, উৎসবের শুধু রং আছে, উৎসবের নানা রূপ আছে, সেটার কিন্তু উদযাপনের কিন্তু অনেক কিছু তাদের যে বিনোদনের যে ভাষায় কিন্তু তারা এই যে উল্লাসেই কিন্তু বোঝা যায়। তাদের উদযাপনের ভাষা কিন্তু অন্যরকম, তাদের উদযাপনের রং কিন্তু অন্যরকম উৎসবের। তো সবকিছু মিলে কিন্তু ফ্যান্টাসি কিংডমের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দর্শনার্থীদের কিন্তু বেশ ভিড় আছে। তো দর্শক, আমরা এই ফ্যান্টাসি কিংডম থেকে আমাদের আরেকটা বিনোদন কেন্দ্র শাহবাগের শিশু পার্কে আছেন আমাদের সহকর্মী কাজল আব্দুল আছি। সেক্ষেত্রে এখন পর্যন্ত যেটি বলা যায় যে সেটা হচ্ছে যে রেল স্টেশন থেকে কিন্তু মূলত আমরা সবাই এখন নামছি ট্রেন থেকে। সেক্ষেত্রে কামরুলের যে শিশু পার্কের যে রেল স্টেশন থেকে কিন্তু এখন মূলত স্টেশন থেকে ছেড়ে গিয়ে ট্রেনটি আবারও স্টেশনে এসে ভিড়লো। সেক্ষেত্রে দর্শক শ্রোতা যে পর্যন্ত আছে সেক্ষেত্রে এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে মূলত এক স্টেশন থেকে অন্য স্টেশনে এসে নামা এবং সেক্ষেত্রে এমনটি যেটি আমরা দেখাতে চেষ্টা করছি। সেক্ষেত্রে রেল স্টেশন থেকে রেলগাড়ি থেকে কিন্তু মূলত যারা এখানে এসেছিলেন, যাত্রী এসেছিলেন, তারা কিন্তু মূলত নেমে গেছেন একটি অংশ, আবার একটি অংশ কিন্তু চড়ছেন, এমন অবস্থায় আমরা দেখছি এখানে। সেক্ষেত্রে দীর্ঘ লাইনে আছে এখানকার যাত্রীরা। তবে শিশু পার্কে যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু এখনো ভেজার অপেক্ষা রয়েছে। সেক্ষেত্রে যেহেতু বৃষ্টি চলে এসছে আপনি দেখছেন, সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজে কিন্তু এই দীর্ঘ লাইনটি এখন মূলত একটু হজবরল সৃষ্টি হওয়ার পথে। তবু আমরা বলি যে একটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘ অপেক্ষা এখানে যাত্রীরা শিশু পার্কের ট্রেনে ওঠার জন্য, শিশুরা সহ শিশুদের অভিভাবক যারা আছে, যারা এখানে চড়ার জন্য উৎসুক থাকেন, দীর্ঘ লাইন দেখছি আমরা। সেক্ষেত্রে যারা যাত্রী এখানে চড়েছেন তাদের কিন্তু খুব স্বল্প পরিসর এবং স্বল্প সংখ্যক যাত্রী কিন্তু তারা এখানে চড়তে পারছেন। কারণ একটি ট্রেনের ব্যবস্থায়, সেক্ষেত্রে ব্যবস্থাপনায় কিন্তু মাত্র 20টি বগি আছে এই ট্রেনের ইঞ্জিনের সাথে। 20টি বগিতে মাত্র 60 জন যাত্রী কিন্তু সর্বমোট চড়তে পারে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ যারা বলছেন যে দীর্ঘ সারি যাতে না হয়, প্রতি ঈদে যাতে বিড়ম্বনায় পড়তে না হয় এখানকার যাত্রীদের, সেক্ষেত্রে 20টি বগির চেয়ে যদি আরো 8 থেকে 10টি বগি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু আরো 24 থেকে 30 জন যাত্রী কিন্তু এখানে এসে দাঁড়াতে পারবেন। সেক্ষেত্রে মূলত যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখি, সেক্ষেত্রে যে যাত্রীদের সংখ্যা বৃদ্ধির জন্য হলেও কিন্তু ট্রেনের যে বগির সংখ্যাটি কিন্তু বাড়ানো দরকার। সেক্ষেত্রে আমরা ফিরে যাব এখন স্টুডিওতে। বিথি, এই ছিল শিশু পার্ক থেকে সর্বশেষ। দর্শক, ঈদ আনন্দ উপভোগে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং কাজল আব্দুল্লাহ। সময় সংবাদে আরো থাকছে। মশা নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে 2 বেলা ওষুধ ছিটানোর কথা থাকলেও দেখা মেলে না কর্মীদের। অভিযোগ এলাকাবাসীর, কাজ হচ্ছে দাবি সিটি কর্পোরেশনের। গ্রামে গিয়ে ঈদ উদযাপন করছেন বেশিরভাগ নগরবাসী। গ্রামীণ জনপদে লেগেছে তাই আনন্দের ছোঁয়া। স্বজনদের কাছে পেয়ে প্রতিটি পরিবারই খুশিতে আত্মহারা। এই বন্ধন আর খুশির রেশ থাকুক বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা সবার। গ্রামীণ ঈদ আনন্দ নিয়ে মৌসুমী মোয়ের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। স্টেশন এই হুইসেল ভীষণভাবে চেনা যাত্রীদের, কারণ এখানেই তাদের বহুদিনের ফেলে আসা সবুজ শ্যামল ছায়া ঘেরা গ্রামীণ জীবন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। তবে একা নয়, সঙ্গে রয়েছে পুরো পরিবার। আপনজনদের কাছে পেয়ে গ্রামগুলো সেজেছে ভিন্ন রঙে। আপনজনদের দাবি ঈদকে ঘিরে বছরে একদিন প্রতিটি পরিবারে তৈরি হওয়া এই চাঁদের হাট শুধু একদিন নয়, সারা বছরে এই সম্পর্কগুলো কাটুক পারস্পরিক বন্ধন, শ্রদ্ধা এবং ভালোবাসায়। বাতাসে আনন্দের রং, টিনের চালের ছোট্ট ঘরে উপচে পড়ছে খুশির বাঁধ। প্রিয় মানুষ, প্রিয় মুখের অপেক্ষার পর
আনন্দের ষোলকলাপূর্ণ। ফোন করে বলে আমরা আজকে আসবো বা পরশুদিন আসবো, তখন থেকে আমরা ঘন্টা গুনতে থাকি। বাবা মা শ্বশুর শাশুড়ি যা দেবর ভাসুর সবার সাথে ঈদ করতে পারবো, আশেপাশে মানুষ, ফ্রেন্ড সার্কেল, এটাই হচ্ছে খুশির মজা। হাজার পরিশ্রমের মধ্যে একটু আনন্দ, অনেক সবার মুখ দেখা, সবার সাথে কথা বলা, সব বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা। উপহার আর নতুন পোশাকে তৃপ্ত চোখ, আর পিঠা তৈরির ঘ্রাণ এই আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিভিন্ন রকম পিঠা তৈরি করি, এসব পিঠা যখন সবাই একসাথে বসে খায় তখন মনের ভিতর থেকে শান্তি পায়। পোলাহান বাইতে ওডি বানিয়ে দেয়, পোলাহান ওডি খায়, ওডি ভালো লাগে। নাতি নাত করে বাইতে খুশি লাগে, কাপড় চোপড় আনছে, টাকা পয়সা দিছে। বাদ যায় না হাসি ঠাট্টা। শৈশবের বন্ধুদের কাছে পেয়ে ঘর হাট বাজার সবখানেই চায়ের কাপে ঝড়। এভাবে হই হুল্লোড় আর ছুটোছুটিতে এই ঈদ উদযাপনের বার্তা ছড়িয়ে যাক সবখানে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভিড় আর ঝক্কি এড়াতে ঈদের পরদিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় ছিল ঘরমুখো মানুষের। সকাল থেকে রাজধানী থেকে প্রিয়জনের টানে বাড়ির পথে রওনা দিতে টার্মিনালে ভিড় করতে থাকেন যাত্রীরা। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেন ও বাসের ছাদে বাড়ির পথে রওনা হন। ঈদের পরদিন সকাল 7:30টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও 7:30টার পরও অনেক যাত্রী ট্রেনের বগিতে দাঁড়িয়ে ও দরজার পাশে বসে এভাবেই বাড়ির পথে রওনা দিয়েছেন। ট্রেনের বগিতে যাদের জায়গা হয়নি ট্রেনের ছাদে চড়ে এভাবেই রাজধানী ছেড়েছেন তারা। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, সবাই অপেক্ষা করতেছে, সবাই চিন্তা করতেছে যে ঈদের দিন আসলো না, আমার তো ব্যবসার জন্য টাকা রয়েছে। রিক্সা চালাই, এখন মনে করেন সবাই গ্রামের বাড়িতে বাবা মা আছে, এখন ঈদের পরে যাচ্ছি, তারপরে ভিড়ে কমছে না। মূলত এখন যারা বাড়ির পথে রওনা দিয়েছে তাদের বেশিরভাগই মৌসুমী দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে না পেরে ঈদের পরদিন বাড়ির পথে রওনা দেন। ঈদের আগে টিকিট পাইনি, এখন মা একটু অসুস্থ, প্লাস আমার বাগ্নের বিবাহ, 2 দিন থেকে চলে আসবো। ঈদের আগে যে ভোগান্তি, ভিড়, এই জন্য ভাবলাম ঈদের পরে যাই, কিন্তু ঈদের পরে এখন দেখতেছি যে এখনো প্রচন্ড ভিড়। রাস্তাঘাটে মানুষজন বেশি থাকে, এর জন্য সবাই চায় যে একটু পরে যেতে, এর জন্য আমরা পরে যেতে প্রেফার করি। রেল স্টেশনের মতোই বাস টার্মিনালেও ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে বেশিরভাগ বাস। যাত্রীরা জানান ঈদের আনন্দ এখনো শেষ হয়নি, তাদের জন্য বাড়িতে অপেক্ষায় আছেন স্বজনরা। যানজট প্রচুর, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না, বিদায় আমরা আজকে যাচ্ছি। ঈদের পরে যাচ্ছি, স্কুলও ছুটি আছে, বাচ্চারা একটু ঘুরে আসলো, বেড়ায় আসলো, দাদির বাড়িতে যাচ্ছি মজা করার জন্য। আমার ঈদ ঢাকায় করেছি, বাট আমার ফ্যামিলি থাকে গাইবান্ধায়, আমার বাপ মা ভাই বোনরা থাকে গাইবান্ধায়, তো ওটা হচ্ছে আমার মেইন ঈদ। পরিবহন কর্তৃপক্ষ জানান রাস্তায় যানজট না থাকার কারণে এসব যাত্রীরা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারবেন। এছাড়া ঈদ পালন শেষে 2-1 দিন পরই ঘরে ফেরা মানুষ জীবিকার তাগিদে আবারও রাজধানীমুখী হবে বলে জানান তারা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে ঈদের পর বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দলীয় প্রধান শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ করবেন। একই সঙ্গে বর্তমান এমপি মন্ত্রীরা নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরবেন। ফেরদৌস লিপির রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দলকে সাংগঠনিকভাবে গোছাতে শুরু করেছে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় কাউন্সিলের পরপরই দলীয় প্রধান ও কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর শুরু করেছেন, সভা সমাবেশ করেছেন বিভিন্ন স্তরে। এছাড়া দলে গতি আনতে মে মাসে দলের বর্ধিত সভায় উদ্বোধন করা হয় সদস্য সংগ্রহ অভিযান ও সদস্যপদ নবায়ন। সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দলের সভাপতি যেমন ছুটে গেছেন, তেমনি দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সম্পৃক্ত করা হয়েছে বিভিন্ন কাজে। আর ঈদের পর পুরো টার্গেট থাকছে একাদশ সংসদ নির্বাচন। বিজয় সুনিশ্চিত করার জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। আমরা আমাদের ঈদের পরে আমাদের সাংগঠনিক তৎপরতা আরো অনেক ব্যাপক বৃদ্ধি পাবে। আমাদের মূল টার্গেট থাকবে যে প্রথম থেকে আমরা যেটা করব, আমাদের তৃণমূল পর্যায়ে যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব আছে, গ্রুপিং আছে, সেগুলোকে নিরসন করা এবং
সাংগঠনিক যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে দ্রুত কাটিয়ে তোলা। বর্তমান সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছানোর জন্য গণসংযোগ সহ নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকবে আওয়ামী লীগ, জানালেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা আশা করছি যে সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপি সহ সবাই অংশগ্রহণ করবে, কারণ নির্বাচনের যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের কাজ হলো জাতীয় পর্যায়ে যে উন্নয়নগুলো হয়েছে বা সফলতাগুলো এসছে সরকারের এবং দেশের বিভিন্ন স্থানীয় পর্যায়ে উন্নয়নগুলো হয়েছে, এগুলো যার যার এলাকায় যেমন স্থানীয় উন্নয়নগুলো তারা তুলে ধরবে মানুষের সামনে, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে, সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায়ে যে আমরা সফলতা অর্জন করেছি অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আমরা জঙ্গি দমনের ক্ষেত্রে, সবগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে বিএনপির নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানালেও সহিংসতামূলক কর্মকাণ্ড জনগণই প্রতিরোধ করবে বলে মনে করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। আমাদের সব দেশই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সভা, সেমিনার, মানববন্ধন নাকি রাজপথের আন্দোলন, কোন পথে যাবে দল? এ নিয়ে দ্বিধা বিভক্ত বিএনপির শীর্ষ নেতারা। কারো চাওয়া সরকারের মনোভাব বুঝে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সামনে এগোতে, আবার কেউ জোর দিচ্ছেন কঠোর কর্মসূচিতে নামার উপর। আন্দোলনের ধরন নিয়ে মতবিরোধ যাই থাক, আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একমত সবাই। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2016 সালের 5 জানুয়ারি নয়াপল্টনের সমাবেশের এক বছরের বেশি সময় পর গত 2রা মার্চ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রকাশ্য কর্মসূচি পালন করে বিএনপি। এরপর পহেলা বৈশাখে ও পহেলা মের শ্রমিক দিবসে প্রকাশ্য কর্মসূচি পালন করে দলটি। বাকি সময় কেটে গেছে ইফতার পার্টি, সভা, সেমিনার আর সংবাদ সম্মেলনেই। ধীরে ধীরে নির্বাচন এগিয়ে আসছে। এ অবস্থায় আন্দোলন নিয়ে কি ভাবছেন দলের শীর্ষ নেতারা? আমরা নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সময় অতিবাহিত করতে চাই। আমরা একটি গণতান্ত্রিক দল, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে হামলা করলেও আমরা প্রতিবাদ জানানো ছাড়া আর কিছু আপাতত করছি না, যাতে নির্বাচনের পরিবেশ বিনষ্ট না হয়। তবে বিএনপি এখন যা করছে তাকে আন্দোলন বলতেই আপত্তি আছে এই শীর্ষ নেতার। এখন তো কোনো মুভমেন্ট নাই, এটার নাম মুভমেন্ট নাই। বিরোধী দলের থাকা অবস্থায় বিএনপির মতো দল যদি আজকে আওয়ামী লীগ মারা থাকতো তারা কি করতো? আমরা কি তা করছি? তা করছি না। তা করছি না বলে তো আমাদেরকে ছাড় দিচ্ছে না। দলের এই স্থায়ী কমিটির সদস্য রাজপথের আন্দোলনের পক্ষে মত দিলেও এখনই তা ভাবতে নারাজ এই ভাইস চেয়ারম্যান। আমরা অপেক্ষা করে দেখব সরকারের অ্যাটিটিউডে কোনো পরিবর্তন হয় কিনা। সময় বলে দিবে, বিএনপি সিদ্ধান্ত নেবে। তা আমরা নির্বাচনে যেতে চাই নিশ্চয়ই, কারণ আমাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আন্দোলনে থাকলে তাদেরও তো একটু কষ্ট হবে না। এখন তো খুব আরামে এসে আছে, যেখানে মন চায় সেখানে নামে, যাকে খুশি তাকেই ধরে। আর পুলিশ কোনোদিন আন্দোলনে তো জয়ী হইতে পারে না। তবে কৌশল যাই হোক, শেষমেশ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করাই দলের লক্ষ্য বলে জানালেন এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনে নিহতদের 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এখনো খবর মেলেনি নিখোঁজ 5 বাংলাদেশি। প্রতি বছর শুধু মশা নিধনের জন্য 2 সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় অর্ধশত কোটি টাকা। উদ্দেশ্য, ওয়ার্ডে ওয়ার্ডে 2 বেলা ওষুধ ছিটানো, পরিষ্কার রাখা হবে নগরীর নর্দমাগুলো। কিন্তু নগরবাসী বলছেন 2 বেলা তো দূরের কথা, সপ্তাহে কখনো কখনো কয়েক মাসেও দেখা পাওয়া যায় না মশা নিধন কর্মীদের। তবে সিটি কর্পোরেশনের দাবি তারা কাজ করছে। আরো জানাচ্ছেন আজহার লিমন, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। রাজধানীর খিলগাঁও এলাকার এই নর্দমার মতোই দূষণ আর অপরিচ্ছন্নতায় পুরো শহরই যেন মশার জন্য এক অভয়ারণ্য, নিরাপদ প্রজননের স্থল। সন্ধ্যার পরে তো আপনারা এই জায়গায় দাঁড়াইতে পারবেন না মশার জন্য। খুবই খারাপ অবস্থা হয়ে যায়, একদম বসাই যায় না, সবসময় হাঁটতে থাকতে হয়। দিনের বেলা আমরা খাটের মধ্যে বসে থাকি, এদিকে পায়ের মধ্যে মশার কামড়ে ফোলা ফেলা, চাকা চাকা মতো করে ফেলা। আইনত এসব নর্দমায় প্রতিদিন 2 বেলা করে মশার ওষুধ ছিটানো, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে মশার সার্বিক প্রজনন পরিবেশ ধ্বংসের ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। বর্জ্য ব্যবস্থাপনার নির্ধারিত অর্থের বাইরেও ড্রেন পরিষ্কার, ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় সহ আলাদা আলাদা কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র মশক নিধনের জন্য 2 সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 50 কোটি টাকা। প্রতি বছরই বেড়েছে যে বাজেটের আকার। আমরা ছোটকাল থেকে এখানে, কিন্তু আমাদের চোখের সামনে তো দেখলাম না যে মশার ওষুধ দিতে, আর মতো দেয় নাই। ঠিক আছে, এখনো দিতেছে না। এই যে রাস্তার পরিস্থিতি দেখেন, ড্রেনের অবস্থা। সকাল বিকাল তো বাদে, 1 সপ্তাহ না, 15 দিনে নেয়, 3 মাসও আসে না। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দাবি তারা কাজ করছেন। আমাদের 54টা ওয়ার্ডে 5 থেকে 6 জন মশক কর্মী নিয়োজিত আছে। এরা
সকাল 7টা থেকে 11টা পর্যন্ত বিভিন্ন জলাশয়, ড্রেন, ওই পানিতে এরা অ্যাডাল্টিসাইড স্প্রে মেশিনের মাধ্যমে এটা দিয়ে থাকে। এরপরে আমাদের অ্যাডাল্টিসাইড কার্যক্রম হয় বিকেলবেলা। আপ্রাণ চেষ্টা করি এই কাজগুলিকে আমাদের সাধ্যমতো সর্বাত্মকভাবে চেষ্টা করি সোর্স রিডাকশন করার জন্য। আপনি কি এই টঙ্গরগুলি উঠার ব্যবস্থা করে দিতে পারবেন? আপনি কি এই বস্তিগুলিকে আপনি কি স্বাস্থ্যকর অবস্থায় এনে দিতে পারবেন? এই জায়গাগুলি তো আমাদের হাত নেই, আমরা তো এই জায়গায় কাজ করার সুযোগ পাই না। কর্মকর্তাদের এমন বক্তব্যের সাথে একমত নয় নগর পরিকল্পনাবিদরা। ব্যক্তিগত জায়গার বাইরে যতগুলো জায়গা আছে যেগুলোকে আমরা গণপরিষদ এলাকা বলছি, এই জায়গাগুলো থেকে কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব এই জায়গাগুলোতে মশা দমনের কার্যক্রম পরিচালনা করবে। রাজধানীতে চিকনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন রোগ যখন ছড়িয়ে পড়েছে তখন সিটি কর্পোরেশন হাতে নিয়েছে এরকম কিছু ক্রাশ কিংবা নিবিড় কর্মসূচি। তাই বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র কিছু সচেতনতামূলক কর্মসূচি কিংবা ক্রাশ প্রোগ্রাম নয়, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে নিয়মিত করতে হবে যেমন এই কার্যক্রমকে, তেমনি নিশ্চিত করতে হবে মশক নিধনের জন্য প্রতি বছর বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন দর্শনার্থীরা। এ মুহূর্তে চট্টগ্রামের ফয়েজ লেকে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস এবং নাটোরের উত্তরা গণভবনে আছেন রাকিবুল হাসান। বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাতে প্রথমেই চলে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি ফয়েজ লেক ওয়াটার পার্কে, আর বেলা যত বাড়ছে ততই কিন্তু লোক সমাগম ততই বাড়ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর ফয়েজ লেক, এই সিওয়াল, এছাড়া আমার পিছনে যে ওয়েব পুলটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তরুণ তরুণীরা থেকে শুরু করে নানা বয়সী মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু আসছে ফয়েজ লেক সিওয়ালের মধ্যে। সেই সকাল থেকেই কিন্তু তারা নেচে গিয়ে অনেকটা গানের সাথে তারা নাচ গান করছে এই চট্টগ্রামের যে ফয়েজ লেক ওয়াটার পার্ক রয়েছে এখানে। সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যেহেতু এই কর্মব্যস্ত জীবনে তাদের আসলে বেড়াতে যাওয়ার সুযোগ খুব সীমিত, সেক্ষেত্রে যখনই ঈদের বন্ধ হয় তখনই তারা ছুটে আসে চট্টগ্রামের এই ফয়েজ লেক ওয়াটার পার্কে। তো ফয়েজ লেকের যে ওয়াটার পার্কটি রয়েছে এটি কিন্তু মূল ফয়েজ লেক থেকে প্রায় 10 মিনিট বোটে করে ফয়েজ লেকে ওয়াটার পার্কে আসতে হয় এবং ফয়েজ লেকের যে লেক রয়েছে সেখানে সেই লোকে বোটে চড়েই কিন্তু এই ফয়েজ লেকের যে ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে এখানে আসে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজে গানের সাথে কিন্তু নেচে গিয়ে এই ঈদের আনন্দ উপভোগ করছে এখানকার যারা তরুণ তরুণীরা রয়েছে, বিভিন্ন বয়সী মানুষজন রয়েছে। সবাই শুধু যে চট্টগ্রামের মানুষজনই এখানে এসেছে তা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ফয়েজ লেকের সৌন্দর্য উপভোগ করতে, এই লেকের সৌন্দর্য উপভোগ করতে, এই ফয়েজ লেকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে সবাই কিন্তু ছুটে আসছেন এখানে। তো সেক্ষেত্রে আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এখানে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু ফয়েজ লেকের বোটে চড়ে এখানে আসতে হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা মাথায় রাখছে। এখানে ওয়াটার পার্কে যারা নাচ গান করছে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টিও তারা দেখভাল করছে এবং তাদের নিরাপত্তা বাহিনী রয়েছে। আর এই ওয়েব পুলের যে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে এখানে কৃত্রিম ঢেউয়ের সৃষ্টি করা হয় এবং কৃত্রিম ঢেউয়ের মাধ্যমে নেচে গিয়ে অনেকটা আনন্দ উল্লাস করতে থাকে এখানকার যারা বেড়াতে এসেছেন, এখানে যেসব পর্যটক এসেছে তারা, এবং তারা বলছে ফয়েজ লেকের সৌন্দর্য কিন্তু অসাধারণ। শুধু যে ওইখানে ওয়েব পুল রয়েছে তা কিন্তু নয়, এখানে আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে, ফ্যামিলি পুল রয়েছে, এছাড়া ডিজে পুল রয়েছে, এছাড়া ডান্সিং পুল রয়েছে। বিভিন্ন পুলের মাধ্যমে কিন্তু নেচে গিয়ে এই ফয়েজ লেকের যে আনন্দ, যে নৈসর্গিক সৌন্দর্য, এই লেকের পানির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের পুরো স্বাদটুকু নিতে চায় এই চট্টগ্রামে যারা আজকে পর্যটকরা এসেছে তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফয়েজ লেক ওয়াটার পার্ক থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব। ধন্যবাদ পার্থদা। চট্টগ্রামের মতো ঠিক নাটোরে কিন্তু আমরা এখন যে বিনোদন কেন্দ্রটিতে রয়েছে সেটি হচ্ছে উত্তরা গণভবন এবং এখানেও আমরা দেখছি সকাল থেকে শুরু করে যত বেলা গড়াচ্ছে এখানে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে এই উত্তরা গণভবন এবং আমরা দেখছি যে নানা বয়সের মানুষ কিন্তু এখানে আসছে এবং তরুণ তরুণীরা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন, এখানে জানার চেষ্টা করছেন এই উত্তরা গণভবনের ইতিহাস, সেই সাথে সাথে
সাথে কিন্তু এই উত্তরা গণভবনে যে নৈসর্গিক সৌন্দর্য সেটিও কিন্তু তারা উপভোগ করছেন এবং ঘুরে দেখছেন স্মৃতি পাতায় বন্ধ করার জন্য অনেকে আমরা সেলফি তুলতেও দেখছি। এই যে চমৎকার যে গার্ডেনগুলো রয়েছে, ইটালিয়ান গার্ডেনগুলো রয়েছে, সেই ইটালিয়ান গার্ডেন ঘুরে দেখছে দর্শনার্থীরা। বিথি, আপনাকে একটু বলে রাখি এবং দর্শক আপনারা জানেন যে ইটালিয়ান গার্ডেনটি এখানে এই যে উত্তরা গণভবন সেটি হচ্ছে সেই তৎকালীন সময়ে ইটালিয়ান যে সমস্ত তৈজসপত্র এবং যে সমস্ত আসবাবপত্র দিয়ে এই গার্ডেনটি সাজানো হয়েছিল ইটালি থেকে নিয়ে এসে, সে কারণে এটির নামকরণ করা হচ্ছে ইটালিয়ান গার্ডেন। এছাড়াও কুমার প্যালেস এবং হচ্ছে সেই সময় জমিদারদের যে টর্চার সেল সেটি কিন্তু এখানে রাখা হচ্ছে, সেটিও ঘুরে দেখছেন। তবে আমরা কিছুক্ষণ আগে দর্শনার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন আমাদেরকে যে আসলে এখনো উত্তরা গণভবনের অনেক স্থান আছে যেগুলো কিনা বন্ধ করে রাখা হয়, যেগুলো কিনা প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো কিন্তু এই ঈদ উদযাপনে, এই আনন্দ উদযাপনে এসে তারা বলছেন যে সেগুলো যদি খুলে দেওয়ার ব্যবস্থা রাখা যেত তাহলে তারা আরো বেশি ঘুরে দেখতে পারতেন এবং এর ইতিহাস আরো বেশি জানতে পারতেন। পাশাপাশি কিন্তু তারা আরো একটি দাবি করছেন যে উত্তরা গণভবনকে ঘিরে যদি এখানে কোনো গাইডের ব্যবস্থা করা হতো, কারণ অনেকেই আসেন দূর দূরান্ত থেকে, এই সম্পর্কে খুব একটা বেশি জানা থাকে না তাদের, সেটি যদি জানতে পারতেন তারা তাহলে তারা এই ঈদের আনন্দ আরো বেশি সমৃদ্ধ হতো এবং তারা অনেক বেশি এই বিষয়টি নিয়ে জানতে পারতেন। তবে এখানে যারা এসেছেন তারা অনেক বেশি উপভোগ করছেন প্রিয়জনদের সঙ্গে এবং পুরোটাই ঘুরে দেখছেন। এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস বলে রাখি যে যারা এখানে এসেছেন, এখানকার যারা তত্ত্বাবধায়ক রয়েছেন তারা বলছেন অন্তত 2000 থেকে 2500 প্রতি বেলায় আসে এবং এদের যে নিরাপত্তা ব্যবস্থা, এদের যে সমস্ত সবকিছু কিন্তু আসলে নিরাপদ রাখার জন্য টুরিস্ট পুলিশ রয়েছে এবং সেই টুরিস্ট পুলিশের পাশাপাশি কিন্তু এখানে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এটি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে কারণে কিন্তু তত্ত্বাবধায়করা ঘুরে দেখছেন এবং বলছেন যে আসলে যারা এখানে দর্শনার্থীরা আসছেন তাদের সমস্ত নিরাপত্তার জন্য এবং সবকিছু ঠিকঠাক রাখার জন্য কিন্তু তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। দর্শক, ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাতে চট্টগ্রামের ফয়েজ লেক থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং নাটোরের উত্তরা গণভবন থেকে রাকিবুল হাসান। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে গেছেন সুন্দরবনের করমজলে। সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। বিথি, এই মুহূর্তে সুন্দরবনের যে করমজল এলাকা, সেই করমজল এলাকায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। ঈদ আনন্দকে আরো বেশি আনন্দঘন করতে কিন্তু সকাল থেকে মানুষ ভিড় করছে সুন্দরবনের এই করমজল এলাকায়। এখানে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র রয়েছে এবং ইকো ট্যুরিজম স্পট নামে এটি পরিচিত। তো বন্যপ্রাণী প্রজনন এখানে যে কেন্দ্র রয়েছে, এখানে কুমির এবং হরিণ এখানে প্রজনন করা হয় এবং লালন পালন করা হয়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই আকর্ষণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, তারা একটা কথাই বলছেন যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখানে বন্যপ্রাণীর যে প্রজনন কেন্দ্র রয়েছে, কাছ থেকে এবং কম খরচে কিন্তু এখানে এসে মানুষ সহজেই অবলোকন করতে পারে সুন্দরবনের সৌন্দর্য এবং বন্যপ্রাণীর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং বন্যপ্রাণীর যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে সেইগুলো এখানে এসে আসলে দেখা সম্ভব হয়। এবং তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন বোটে, জালি বোট এবং বিভিন্ন ইঞ্জিন চালিত বোটে কিন্তু মানুষ এখানে আসছেন। তবে তারা কিছু সমস্যার কথা তারা বলেছেন যে ঈদ আনন্দে যদিও তারা এখানে আসেন আবহাওয়া উপেক্ষা করে, বৃষ্টির মধ্যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা বলছেন যে সুন্দরবনের যাতায়াতের জন্য এবং ট্যুরিজমের যে একটি সম্ভাবনাময় জায়গা এবং এখানে আসা যাওয়ার যে কিছুটা সমস্যায় তারা পড়েন, এটাকে আরো সহজতর করার জন্য বন বিভাগের এবং সরকারিভাবে আসলে এর উদ্যোগ নেওয়া উচিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্পট এখানে রয়েছে ইকো ট্যুরিজমের,
এবং সুন্দরবনকে বোঝানোর জন্য সুন্দরবনের যে সৌন্দর্য এবং এখানকার বন্যপ্রাণী বোঝানোর জন্য কয়েকটি স্পট করা হয়েছে। সেখানে ভিড় করছে মানুষ এবং ওয়াচ টাওয়ার রয়েছে এখানে এবং ওয়াকওয়ে রয়েছে ভিতরে। সুন্দরবনের 2.5 কিলোমিটার এলাকা ভিতরে তারা প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ এবং উপচে পড়া যে ভিড়টা এসা আসলে বনের সৌন্দর্যকে কেন্দ্র করে। তো আমরা আরেকটি বিষয় এখানে বন বিভাগকে জিজ্ঞেস করেছিলাম যে তারা আসলে সুন্দরবন নিয়ে কি কি কাজ করছেন। তারা সাধারণত দর্শকদের এখানে প্রবেশের জন্য একটি নাম মূল্যে একটি টাকা নিয়ে থাকেন। তো এটাকে যদি আরো বেশি তারা চিন্তা করছেন যে আরো বেশি এখানে ডেভেলপ করা এবং এখানে নতুন ইঞ্জিন চালিত আরো কিছু বোট তারা এখানে নামাতে যান, যেটা মোংলা থেকে সহজে এখানে তারা আসতে পারেন এবং এখানে সরকারের যে রাজস্ব এটি আরো কয়েক গুণ বাড়ার যে পরিকল্পনা তারা কিন্তু চিন্তা করছেন। তবে মানুষ যে বিষয়টি চায় এখানে নিরাপত্তা আরো একটু জোরদার করা এবং পাশাপাশি ঈদের সৌন্দর্যকে তারা আরো বেশি উপভোগ্য করে তোলার জন্য তারা যে আয়োজনটা আরো বেশি সাধারণ দর্শনার্থী তারা কিন্তু এটা তারা দাবি করে আসছেন। তো এই ছিল আমার কাছে বিথি সুন্দরবনের করমজল থেকে ঈদ আনন্দ বা ঈদ বিনোদনের সর্বশেষ খবর। দর্শক, ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের খবর জানাতে সুন্দরবনের করমজল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের নাম প্রকাশ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাংলাদেশ হাই কমিশন এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন হুসনা ও রাবিয়া। ব্রিটিশ কর্তৃপক্ষ ধারণা করছে তারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে সম্পর্ক প্রকাশ না করা হলেও তারা ওই ভবনের একই অ্যাপার্টমেন্টে থাকতেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে 14 জুন গ্রেনফেল টাওয়ারে আগুনে নিখোঁজ বাংলাদেশি একই পরিবারের 5 সদস্যদের এখনো কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নাম প্রকাশ করা 2 জন সম্পর্কে মা ও মেয়ে। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 79 জনের মৃত্যুর খবর জানিয়েছে ব্রিটিশ সরকার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল। ভিড় বেড়েছে দেশের অন্যান্য পর্যটন স্থানগুলোতেও। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর ভিড়। পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। গ্রামে গিয়ে ঈদ উদযাপন বেশিরভাগ নগরবাসীর। গ্রামীণ জনপদে আনন্দের ছোঁয়া, খুশিতে আত্মহারা স্বজনরাও। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরদিনেও বাড়ি ফিরছে অনেকে। বাস ও ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড়। এবং নির্বাচনকে সামনে রেখে ঈদের পর নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আন্দোলনের কর্মসূচি নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।